RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মরশুমের দিনে যে গল্পটি রয়েছে সুভাষ মুখোপাধ্যায় রচিত, এই মরশুমের দিনে গল্পটি পাঠ করব এবং পাঠের মাধ্যমে বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং বিষয়বস্তুটা তোমাদেরকে যতটা সহজভাবে সম্ভব ততটা সহজভাবে বুঝিয়ে দেবো, একদম জলের মতন করে। আশা করছি তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই গল্পটি সম্পর্কে বিষয়বস্তু বুঝতে তোমাদের আর খুব একটা বেশি অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, মরশুমের দিনে, এই মরশুমের দিনে গল্পটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। সুভাষ মুখোপাধ্যায় 12ই ফেব্রুয়ারি 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম পদাতিক। বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি ও গদ্যকার ছিলেন এই সুভাষ মুখোপাধ্যায়। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, উপন্যাস, ভ্রমণ সাহিত্য, শিশু কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। আমাদের এই যে পাঠের মরশুমের দিনে যে রচনাংশটি রয়েছে, এই যে পাঠের মরশুমের দিনে রচনাংশটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা নারদের ডায়েরি নামক বই থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো যে মরশুমের দিনে এই রচনাংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত নারদের ডায়েরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এবার আমরা চলে আসব আমাদের মূল পাঠ্যাংশে। আমাদের মূল পাঠ্যাংশটির নাম কি? মরশুমের দিনে। মরশুমের দিনে, মরশুম শব্দের অর্থ কি? মরশুম শব্দের অর্থ কিন্তু ঋতু বা কাল বোঝায়। আবার মরশুম শব্দের অর্থ যে নির্দিষ্ট কোনো ঋতু বা কালকে বোঝাচ্ছে তা নয়। মরশুম শব্দের অর্থটা উপযুক্ত সময় অর্থেও ব্যবহৃত হয়। যেমন আমরা ব্যবহার করতে পারি যে পুজোর মরশুম, অর্থাৎ নির্দিষ্ট করে পুজোর সময়টাকে বোঝানো হচ্ছে। কাজের মরশুম, নির্দিষ্ট করে কাজের সময়টাকে বোঝানো হচ্ছে। তো এই মরশুম শব্দটির অর্থ আরেক অর্থে কিন্তু উপযুক্ত সময় বা নির্দিষ্ট সময়। তো আমাদের এই যে আলোচ্য গদ্যাংশটি রয়েছে, এখানে কিন্তু যে মরশুমের দিনে বলতে যে নির্দিষ্ট একটা ঋতুর কথা বলা হয়েছে তা কিন্তু নয়। এখানে বিভিন্ন ঋতুর কথা বলা হয়েছে, আবার কাজের উপযুক্ত সময়ের কথাও বলা হয়েছে। সেই হিসেবে মরশুমের দিনে নামকরণটা কিন্তু অত্যন্ত সার্থক। এবার কতটা সার্থক সেটা কিন্তু আমরা রচনাংশটি পড়তে পড়তে আরও বেশি করেই বুঝে যাব। এবার এই মরশুমের দিনে যে গল্পটি আমাদের রয়েছে, এই মরশুমের দিনে গল্পটির মূল বিষয়বস্তুটা কী রয়েছে আমি খুব সংক্ষেপে আগে বলে নেব, তারপরে আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করব। মরশুমের দিনে গল্পে গ্রাম বাংলার একটা নির্দিষ্ট অঞ্চলের, কৃষি প্রধান নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন মরশুমকে কেন্দ্র করে, বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে তাদের জীবনধারার যে পরিবর্তন ঘটে এবং সেই গ্রাম বাংলার নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে তাদের প্রাকৃতিক যে সমস্ত পরিবর্তন ঘটে, এই সমস্ত কিছুই আমরা মরশুমের দিনে এই গল্পটিতে পাবো। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস পাবো, সেটা হলো যে বিভিন্ন মরশুমে বা বিভিন্ন ঋতুতে গ্রাম বাংলার মানুষেরা কি কি ব্রত পালন করে, কি কি উৎসব পালন করে সেগুলো পাবো। সেখানকার ছেলেমেয়েরা কি কি ছড়া বলে বৃষ্টি আসলে সেগুলো পাবো। অর্থাৎ তাদের যেহেতু কৃষি প্রধান তাদের অঞ্চল, অর্থাৎ কৃষি প্রধান গ্রাম, তাদের সমস্ত উৎসব কিন্তু কৃষিকে কেন্দ্র করেই, চাষবাসকে কেন্দ্র করেই তাদের সমস্ত কার্যকলাপ। তো সেগুলোই এই মরশুমের দিনে গল্পে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এটা যে আর পাঁচটা গল্পের মতো একটা সাধারণ কাহিনী থাকবে, তার একটা নির্দিষ্ট মোড় থাকবে, বেশ কিছু চরিত্র থাকবে, তা কিন্তু নেই। এই গল্পটিতে কোনো চরিত্রই, কোনো প্রধান চরিত্র নেই স্পষ্ট করে। তো গ্রামের মানুষদের বর্ণনা করা হয়েছে, তাদের আচার আচরণের বর্ণনা করা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করা হয়েছে এই মরশুমের দিনে গল্পটিতে। তো চলে আসছি আজকের মূল পাঠ্যাংশটিতে। ছোট মফস্বল শহর, ডিপোয় বাস দাঁড়িয়ে, ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। দেখো, ছোট মফস্বল শহর, মফস্বল শহর বলতে কি বোঝানো হচ্ছে? যেগুলো পুরোপুরি শহরের মতো উন্নত নয়, অর্থাৎ শহরের থেকে একটু ছোট, একটু অপেক্ষাকৃত ছোট কিন্তু উন্নত জনপদ। ডিপোয় বাস দাঁড়িয়ে, ডিপো শব্দের অর্থ হচ্ছে যেখানে বাস স্ট্যান্ড, যেখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে। তো সেই ডিপোয় বাস দাঁড়িয়ে ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। দেখো, বাস ছাড়ার আগের মুহূর্তের যেমন চিত্র থাকে বাস স্ট্যান্ডে, সেটাই গল্পকার এখানে ফুটিয়ে তুলছে।
বলছেন যে ধরাধরি করে ছাদে মাল তুলছে, অর্থাৎ যারা সেই বাসে করে যাবে সেই যাত্রীদের যত মাল রয়েছে সেগুলো বাসের কন্ডাক্টর আর ক্লিনার মিলে তারা বাসের ছাদে তুলছে। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, অর্থাৎ বাস কোথায় যাবে সেটা নির্দিষ্ট করে লেখক এখানে বলেনি, হয়তো শহরে যাবে বা গঞ্জে যাবে। শহর তো তোমরা জানো, আর গঞ্জ শব্দের অর্থ হচ্ছে ব্যবসা বা বাণিজ্যের স্থান বা বড় বাজার বা হাটও বলা যেতে পারে। সারা পথ সকলে যাবে না, অর্থাৎ সকলেই যে সেই গঞ্জে যাবে তা কিন্তু নয়, সারা পথ সকলেই সেই বাসে করে যাবে না। গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়, অর্থাৎ গ্রামের যাত্রীরা যাদের যেখানে নামার কথা, যাদের যেখানে বাড়ি, তারা সেখানে মাঝ রাস্তায় নেমে নেমে যাবে। কারো বা কোর্টে মামলা ছিল, অর্থাৎ কারো কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে, অর্থাৎ কেউ এসেছিল কোথায়, সরকারি সেরেস্তার বলতে সরকারি অফিসে। হাকিম শব্দের অর্থ এখানে সরকারি কোনো অফিসারের কাছে দরবার করতে, এটা বোঝানো হচ্ছে। কারো শক্ত রোগী আছে হাসপাতালে, অর্থাৎ কারো হয়তো কঠিন রোগ হয়েছে, গুরুতর অসুস্থ, সেই রোগীকে হাসপাতালে দেখতে এসেছিল কেউ। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে, অর্থাৎ গ্রামে কারো কোনো দোকান আছে, সেই দোকানের জন্য যে মালগুলো তারা কেনে, যেখান থেকে কেনে শহর থেকে, তো তার সেই মাল তুলতে তারা এসেছিল তাদের দোকানের জন্য। ভিতরে নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়, অর্থাৎ বাসে যে যেখানে বসবে, যে সিটে বসবে সেই সিটে নিজেদের জিনিসপত্র রেখে কেউ কেউ বাইরে এসে দাঁড়ায়, অর্থাৎ তখনও তো বাস ছাড়বে না, বাস ছাড়তে একটু দেরি রয়েছে, তার জন্য তারা একটু বাইরে এসে দাঁড়ায়। সামনেই চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খায়, অর্থাৎ সামনেই চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে কি ড্রাইভার চা খাচ্ছে, আর সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করছে। অর্থাৎ যারা সেই বাসে করে যাবে, সেই বাসের যাত্রী, তারা নিজেদের জায়গায় জায়গায় নিজেদের হাতের জিনিস রেখে তারা বাইরে এসে ঘুরু ঘুরু করতে থাকে, অর্থাৎ ঘুরতে থাকে, তারা এদিক ওদিক ঘুরতে থাকে, জায়গাটা দেখতে থাকে, কিন্তু তাদের নজরটা থাকে কিন্তু ড্রাইভারের দিকে, কারণ ড্রাইভার ওখানে চা খাচ্ছে, ড্রাইভারের চা খাওয়া শেষ হলেই বাসটা চলতে শুরু করবে। এর জন্য সেদিকে নজর রেখে, ড্রাইভারের দিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে, অর্থাৎ ঘুরতে থাকে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, গরমের সময় গায়ে হাওয়া লাগায়, আর শীতের সময় রোদ পোহায়। কাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ ওই বাসে করে যারা যাবে তাদের কথা, সেই গ্রামের মানুষদের কথা বলা হচ্ছে, অর্থাৎ গরমের সময় তারা গায়ে হাওয়া লাগায় বাসের বাইরে বেরিয়ে, আর শীতের সময় রোদ পোহায়। বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে, মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়, জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে শহরে যায়। উকিল, মোক্তার, বামুন, পুরুত, দর্জি, দোকানি দুটো পয়সার মুখ দেখে। গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। অর্থাৎ এই বাসে সব থেকে বেশি ভিড় হয় যখন চাষিদের মাঠে ফসল ওঠে, সেই সময়টা, কারণ চাষিদের তো জীবিকাই হচ্ছে কি কৃষিকাজ, তো তাদের ফসল যখন ওঠে তখন তারা সেই ফসলের থেকে উপার্জিত অর্থ দিয়ে তাদের জীবনের যে নানান ধরনের কাজবাজ সেগুলো মেটায়। তাই এখানে বলছে যে বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে, অর্থাৎ মাঠে ফসল ওঠার পর কেউ মেয়ে দেখতে যাচ্ছে, অর্থাৎ কি, অর্থাৎ কারো বিবাহের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, কেউ বা পুজো দিতে লোকে এখানে সেখানে যাচ্ছে, জিনিস কিনতে যাচ্ছে, কেউ সিনেমা দেখতে যাচ্ছে, মামলার তদবির তদারক করতে যাচ্ছে। তদবির তদারক শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ তার বিরুদ্ধে হয়তো কোনো মামলা হয়েছিল বা সে কারো বিরুদ্ধে মামলা করেছে, তো সেটার প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি করা উচিত, তার সেই শব্দের অর্থ হচ্ছে তদবির তদারক করা। তো তার জন্য তারা শহরে যায়। উকিল, মোক্তার, বামন, পুরুত, এই উকিল মোক্তার প্রায় এক জাতীয় শব্দ, বামুন পুরুত একই জাতীয় শব্দ। দর্জি, দোকানি দুটো পয়সার মুখ দেখে, অর্থাৎ এই চাষিদের ফসল উঠলে শুধুমাত্র চাষিরা উপকৃত হয় না, উকিল মোক্তারও উপকৃত হয়, বামুন পুরুতও উপকৃত হয়, দর্জি দোকানিও উপকৃত হয়। কারণ চাষিরা তাদের উপার্জিত অর্থ দিয়ে কেউ উকিল মোক্তারের কাছে যায়, কেউ বামুন পুরুতের কাছে যায় নিজেদের কাজ মেটাতে, কেউ দর্জি দোকানির কাছে যায়, তো এরাও দুটো পয়সার মুখ দেখে। গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান, এই সময়টাই তা বিলক্ষণ বোঝা যায়।
অর্থাৎ গ্রামের সাথে শহরের যে স্নেহের সম্পর্ক রয়েছে, মাতৃত্বের সম্পর্ক রয়েছে, ভ্রাতৃত্ববোধের সম্পর্ক রয়েছে, সেটা এই ফসল ওঠার সময় বোঝা যায়। কারণ গ্রামের মানুষরা অনেকাংশেই শহরের মানুষের ওপর নির্ভরশীল, আবার শহরের মানুষরা অনেকাংশেই গ্রামের মানুষের ওপর নির্ভরশীল, এটা এর থেকেই বোঝা যায়। তারপরে দেখো বলছে ধন বলতে ধান, ধন বা সম্পদ বলতে কি ধানকে বোঝানো হয়েছে। কথাটা আজও সত্যি। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। দেখো এটা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসতেই পারে যে ধানের সবচেয়ে বড় বন্ধু কে? ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। কারণ যখনকার সময় এই গল্পটি লেখা হয়েছে তখন কিন্তু কৃষিকাজটা চলতো শুধুমাত্র বৃষ্টির জলের ওপর ভরসা করে। তাই বলা হচ্ছে ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। মাটি দেয় ফসল, অর্থাৎ মাটি কি দেয়? মাটি ফসল দেয়। আকাশ জল দেয়, অর্থাৎ আকাশ বৃষ্টি দেয়। ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকের সারা বছর কাটে। অর্থাৎ এই গ্রামের মানুষদের ফসল এবং জল বৃষ্টির কামনা করেই তাদের সারা বছর কেটে যায়। দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। অর্থাৎ দেশি মতে আগে বছরের শুরু কখন হতো? বছরের শুরু হতো জল বৃষ্টি অর্থাৎ বৃষ্টির সময়, আর ফসল যখন লাগানো হবে সেই সময় থেকে। মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ লেখক বলছে এখনকার যে মাসের নাম, বাংলা মাসের নাম, বাংলা ঋতুর নাম, এগুলির মধ্যে এই যে জল বৃষ্টি এবং ফসল এর যে স্মৃতিচিহ্ন তা আজও খুঁজে পাওয়া যায়। আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। আগে বছর, লেখকের মতে আগে বছর শুরু হতো কি? অগ্রহায়ণে। কেন? হায়ন মানে হচ্ছে বছর, আর অগ্রহায়ণ মানে হচ্ছে বছরের গোড়া বা বছরের শুরু। হায়ন কথাটার আরেক মানে কিন্তু ফসল। এগুলো তোমরা মুখস্থ করে রাখবে, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। বছরকে আমরা বলি বর্ষ। জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ। তাহলে দেখো কি বলা হচ্ছে? জল বৃষ্টি বা বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। অর্থাৎ আমাদের দেশে বাঙালিদের মধ্যে, আমরা অত্যন্ত বেশি উৎসব প্রিয় মানুষ, তো এই বাঙালিদের মধ্যে যত পালা পার্বণ, যত উৎসব আনন্দ সব কিছুরই মূলে দেখবে কি রয়েছে? চাষবাস। অর্থাৎ এই চাষবাসকে কেন্দ্র করে, ঋতুকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত পালা পার্বণ, সমস্ত উৎসব অনুষ্ঠান হয়। এমনকি খুব সহজ উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, গ্রামের দিকে দেখবে যত বড় ধরনের মেলা হয়, সমস্ত মেলাই কিন্তু বেশিরভাগ মেলাই চাষবাসকে কেন্দ্র করে, চাষবাসকে কেন্দ্র করে সৃষ্টি। এবং বেশিরভাগ মেলা, গ্রামের দিকে বেশিরভাগ মেলাগুলো দেখবে চাষের জমিতেই হয় কিন্তু, অর্থাৎ ফসল কাটার পরে। এর সাথেও কিন্তু চাষবাসের একটা নিবিড় যোগ রয়েছে। শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার ওপর দরাজ আকাশ। অর্থাৎ শহর থেকে যদি তুমি বার হও বাসটা নিয়ে, বা শহর থেকে তুমি যদি বার হও গ্রামের দিকে, তাহলে দেখতে পারবে যে মাথার ওপর দরাজ আকাশ বলতে কি? খোলা আকাশ, মুক্ত আকাশ। বাস রাস্তার দুধারে বট পাকুড়, শাল সেগুনের গাছ। অর্থাৎ বাসটা যে রাস্তা দিয়ে যাবে সেই বাস রাস্তার দুধারে বট পাকুড় শব্দের অর্থ হচ্ছে অশ্বত্থ জাতীয় গাছ। তো সেই রাস্তার দুধারে বট গাছ, অশ্বত্থ গাছ, শাল গাছ, সেগুনের গাছ। তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে। অর্থাৎ লেখক বলছেন সেই গাছগুলোর প্রাকৃতিক দৃশ্য এতটাই সৌন্দর্যময় যেগুলোর দিকে চোখ মাঝে মাঝে বা দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে। কালো কুচকুচে বাঁধানো রাস্তা, অর্থাৎ রাস্তাটা কিন্তু পিচের, তাই বলা হচ্ছে কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে। তারপরে বলা হচ্ছে গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে। অর্থাৎ হাওয়া তেতে থাকে শব্দের অর্থ হচ্ছে কি? গরম হয়ে থাকে। গরমকালে চারিদিকের হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে বা আগুনের মতন গরম হয়ে থাকে, তখন এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। অর্থাৎ এই যে রাস্তা, পিচের রাস্তা, এই রাস্তার ওপর গরমকালে যখন প্রচণ্ড হাওয়ায় তেতে থাকে আগুনের মতন, ঠিক তখনই রাস্তার উপর এক ভারী মজার দৃশ্য দেখা যায়। সেই মজার দৃশ্যটি কি? যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে। অর্থাৎ বাস থেকে তুমি যদি দূরের দিকে তাকাও তাহলে তোমার মনে হবে যে ওই দূরে জল চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়ছে দুপাশে গাছের ছায়া। আর সেই জলের উপর কি উল্টো হয়ে পড়ছে? দুপাশে গাছের ছায়া। কাছে যাও, কোথায় জল, কোথায় ছায়া? ঠিক মরুভূমির মরীচিকার মতো। অর্থাৎ লেখক কিন্তু এখানে একটা মরীচিকার তথ্য দিলেন। মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়।
যার ফলে মরুভূমির বালির দেশে দূর থেকে মনে হয় কি যে ওই দূরে জল রয়েছে, ওটা আসলে চোখের ভ্রম। এটা যদি আমরা বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিয়ে বলি, এটা হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে ঘটে, যে দূর থেকে দেখলে মনে হবে যে ওখানে জল রয়েছে কিন্তু আদৌ সেখানে জল নেই। তাই এখানে বলা হচ্ছে ঠিক মরুভূমির মরীচিকার মতো। বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে লোকালয়। লোকালয় মানে কি? মানুষের বসতি। বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে, নইলে মাটির বাড়ি। অর্থাৎ এই যে লোকালয় বা মানুষের বসতিতে যদি বড় ধরনের কোনো গ্রাম হয় তো সেক্ষেত্রে কিছু কিছু ইটের দালান বা ইটের বাড়ি দেখতে পাওয়া যাবে, নইলে মাটির বাড়ি। আর না হলে কি সমস্তই মাটির বাড়ি। খড় বা টিনের চাল, অর্থাৎ চালটা কিসের ছাউনি? খড়ের বা টিনের। লোকালয় পার হলেই আবার আদিগন্ত মাঠ, অর্থাৎ কিছুটা লোকালয় পার হলেই, অর্থাৎ মাঝে মাঝে রাস্তার দুপাশে মাঝে মাঝে কি লোকালয় পাওয়া যাবে ঠিকই, আবার লোকালয় পার হলেই আদিগন্ত মাঠ, অর্থাৎ মাঠ আর মাঠ, চারিদিকে শুধু মাঠ। এক এক ঋতুতে তার এক এক চেহারা। দেখো সেই মাঠের চেহারা কিন্তু এক এক ঋতুতে এক এক রকম। কেমন? এখনই পড়লে বুঝতে পারবে। শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। শরৎকালটা আমরা সাধারণত বাঙালিরা, উৎসবমুখর বাঙালিরা কী হিসাবে জানি? দুর্গা উৎসবের সময়। এই শরৎকালে খুব স্বাভাবিকভাবেই আকাশ থাকে নীল, আর আকাশে পেঁজা তুলোর মতন সাদা মেঘ দেখতে পাওয়া যায়। তো এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে বলা হচ্ছে যে শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। মেঘের ছিটে ফোঁটাও নেই, অর্থাৎ আকাশে কোথাও মেঘের ছিটে ফোঁটাও নেই। লেখক এভাবে বর্ণনা করছেন আকাশটিকে। রোদ যেন কাঁচা সোনার মতন, রোদকে কাঁচা সোনার সাথে তুলনা করছে, এতটাই চকচকে। নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না। শরতের সময়, শরৎকালে সেই গ্রাম্য পরিবেশের, প্রাকৃতিক পরিবেশে কোথাও মাটি দেখা যাচ্ছে না। কেন মাটি দেখা যাচ্ছে না? সামনে পিছনে একটানা সবুজ ধান, অর্থাৎ মাঠের পর মাঠ, শুধু সবুজ ধান, সবুজ ধানের গাছ। সমুদ্রের মতো তার পার দেখা যায় না। মানে কি এতটাই মাঠকে মাঠ, মাঠের পর মাঠ, সবুজ ধানের গাছ, যে সমুদ্রের মতন তার ওই পার দেখা যায় না। অনেক বড় সমুদ্রে শুধু জলই দেখা যায়, ওই পারে কি রয়েছে সেটা দেখা যায় না, শুধু জলই দেখা যায়। তো সেই সমুদ্রের মতন তার পার দেখা যায় না, অর্থাৎ কোথায় এই ধানের শেষ তা দেখা যায় না। তার ওপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়া, অর্থাৎ ধান গাছের ওপর দিয়ে যদি হাওয়া যায় তাহলে সেটা অনেকটা সমুদ্রের জলে যেমন ঢেউ খেলে ঠিক তেমনই দেখতে পাওয়া যায়। দূরে দূরে জেগে থাকে একটা দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ, অর্থাৎ সেই ধান গাছের মাঝে মাঝে অনেক দূরে দূরে দেখা যায় দু একটা তাল বা খেজুর গাছ বা শিশু পলাশ গাছ। দেখো এটা শরতের একটা রূপ, প্রাকৃতিক রূপ, সেই গ্রাম্য পরিবেশের কবি ফুটিয়ে তুললেন। তারপরেই আবার বলছেন কবি, ধান কাটার পরে একেবারে আলাদা দৃশ্য। শরতের সময় একটা রূপ আমরা দেখলাম, আবার লেখক এখানে বলছেন ধান কাটার পরে আবার আলাদা দৃশ্য। যত দূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, অর্থাৎ ধান গাছ তো সব কেটে নিয়ে যাওয়া হয়েছে, তাও তো সেখানে মাঠটা পুরো ফাঁকা রয়েছে। এর জন্য কি রুক্ষ মাটি, একদম শুকনো মাটি, শুকনো কঙ্কালসার চেহারা। আলগুলো জেগে থাকে বুকের হাড়পা জোরের মতন। আল শব্দের অর্থ কি? আল শব্দের অর্থ হচ্ছে জমির সীমানা, অর্থাৎ অন্য লোকের জমির সীমানা নির্দিষ্ট করার বাদ, অর্থাৎ তোমার জমি কতটুকু, অন্য লোকের জমি কতটুকু। যদি তোমার জমি এবং অন্য লোকের জমি পাশাপাশি থাকে তো দুটো জমির মাঝখানে যে সীমানা নির্দেশ করার জন্য মাটি দিয়ে যে বাঁধ বা সরু পথ তৈরি করা হয় সেটাই হচ্ছে আল। যেহেতু ধান গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে, শুধুমাত্র সেই আলগুলো জেগে থাকে মাঠের পর মাঠ, আলগুলো জেগে থাকে। আলগুলোকে কবি কিসের সাথে তুলনা করছেন? বুকের হাড়পাঁজরের মতন। কারণ ফসল তো তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিচ্ছু নেই আর মাঠে, শুধুমাত্র আলগুলো রয়েছে। সেই আলগুলোকে দেখে যেন মনে হচ্ছে বুকের হাড়পাঁজর। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার, অর্থাৎ নির্দিষ্ট কোনো রাস্তা নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে কি মাঠের ভিতর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়। তো একই জায়গা দিয়ে দীর্ঘদিন মানুষ যাওয়ার ফলে কি হয়? পায়ে পায়ে যাওয়ার পথ তৈরি হয়, ঘাসের মাঝখান দিয়ে কি সরু পথ তৈরি হয় পায়ে পায়ে যাওয়ার। তাই বলা হচ্ছে যে মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার।
আকাশের রং তখন তামার হাড়ির মতন। আকাশের রং তখন দেখো তামার হাড়ির যেমন রং হতে পারে সেই রকম রং হচ্ছে আকাশের রং তখন। রোদের দিকে তাকানো যায় না, অর্থাৎ রোদের এত তেজ যে আকাশের দিকে তাকানোই যায় না, রোদের দিকে তাকানোই যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ের মাটির ঢেলাগুলো গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ঢেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়। অর্থাৎ তখন তো এমনিতেও শুকনোর সময়, তার উপর গরুর গাড়ির চাকায় এবং মানুষের পায়ের চাপে মাটির ঢেলাগুলো কি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং এত গুঁড়ো হয় যে ধুলো ধুলো হয়ে যায়। আর সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, যদি ঘূর্ণি হাওয়া আসে তখন সেই ধুলোগুলো কি কখনো দমকা হাওয়ায় কখনো ঘূর্ণি হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দেয়। অর্থাৎ পুরো ধুলোয় ভরে যায় চারিদিকে, কিছুই দেখা যায় না। একটু বেলা হলেই মাটি তেতে, তেতে শব্দের অর্থ কি অত্যন্ত গরম হয়ে, অর্থাৎ একটু বেলা হলেই মাটি গরম হয়ে আগুন হয়ে ওঠে। যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, অর্থাৎ যারা হাল বলদ কি যে গরুগুলো দিয়ে লাঙল চষা হয় সেগুলোকে বলা হয় হাল বলদ। যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। অর্থাৎ কি প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, এর জন্য তারা ভোরবেলায় মাঠে গিয়েছিল হাল বলদ নিয়ে লাঙল দিয়ে চাষ করতে। আর বেলা বাড়ার সাথে সাথে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা ঘরে ফিরে আসে। নদী, খাল, পুকুর, বিল সব শুকিয়ে যায়, গাছে পাতা থাকে না, অর্থাৎ গাছের পাতাও শুকিয়ে যায় এত রোদের তাপ। খাল, বিল, নদী নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না, অর্থাৎ চারিদিকে শুকনো ফুটি ফাটা হয়ে যায়। খাল, বিল, নদী নালার ধারে ধারে ছাড়া, কারণ খাল, বিল, নদী নালায় তো জল থাকে, জলটা শুকিয়ে যাওয়ার ফলেও সেখানে একটু ভিজে মাটি থাকে, এর জন্য সেখানেই একমাত্র ঘাসের ডগা দেখা যায়, আর কোথাও ঘাসের ডগা দেখা যায় না। রাখালের দল ছড়ি পাচন হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। রাখাল কারা? যারা গরু চড়ায়, তো সেই রাখালের দল ছড়ি পাচন হাতে। ছড়ি পাচন শব্দের অর্থ কি? ছড়ি শব্দের অর্থ হচ্ছে লাঠি, আর পাচন শব্দের অর্থ হচ্ছে কি যে লাঠিগুলো দিয়ে মারা হয়। তো এই ছড়ি পাচন রাখালের দল কেন ব্যবহার করে? তারা তো গরু চড়ায়, তো সেই গরুদের নির্দিষ্ট পথে আনার জন্য তাদের এই ছড়ি পাচন দিয়ে গরুগুলোকে বা লাঠি দিয়ে গরুগুলোকে প্রহার করে বা মারে। এর জন্য সেই রাখালের দল ছড়ি পাচন হাতে, সেই লাঠিগুলো হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। অর্থাৎ এতটাই রোদ, তারা সেই রোদে যেতে পারে না, তারা বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয়, অর্থাৎ মাঝে মাঝে হাওয়ায় যেন আগুনের তাপ ভেসে আসে, গরম হাওয়া আসে, যেটাকে বলা হচ্ছে সহজ বাংলায়। জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়, অর্থাৎ চারিদিকে তো ফুটিফাটা পুরো শুকনো, জলের জন্য জলের অভাব দেখা দেয়, তো জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে, অর্থাৎ লোকে সেই সময় কোথাও যাওয়ার জন্য, অনেক দূরের পথ অতিক্রম করার জন্য ছায়া খুঁজে খুঁজে যায়। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে, অর্থাৎ পায়ে হেঁটে যদি কেউ যায় তো সেক্ষেত্রে তারা গাছের ছায়ার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই বলা হচ্ছে যে পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে, আম কাঁঠালের ছায়ায় ছায়ায়, অর্থাৎ কি সাধারণত গাছের তলা দিয়ে, গাছের ছায়া দিয়ে যাওয়ার চেষ্টা করে রোদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। এবার বলা হচ্ছে যে বাঁধানো ইদারা। ইদারা শব্দের অর্থ হচ্ছে কুয়ো বা পাতকুয়ো। বাঁধানো ইদারা কি? পাকা পাতকুয়ো বা পাড় বাঁধানো ইদারা বা পাতকুয়ো। পাতকুয়ো কি? যেখানে বৃষ্টির জল ধরে রাখা হয়। নদী, নালা, তাল পুকুরের ধার দিয়ে, অর্থাৎ যে সমস্ত পুকুরের পাড়ে সাধারণত তাল গাছ দেখা যায়, তো এর জন্য কিছু কিছু পুকুরের নাম এইরকম নামকরণ হয়ে যায় যে তাল পুকুর। তো সেই তাল পুকুরের ধার দিয়ে যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে, অর্থাৎ যারা অনেক দূরের পথ অতিক্রম করে তারা কি কাজ করে? তারা দুটো পন্থা অবলম্বন করে। প্রথমত তারা সেই গাছের ছায়া দিয়ে যাওয়ার চেষ্টা করে, আর যেখানে কুয়ো আছে, নদী নালা আছে, পুকুর আছে, তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে সেখান থেকে যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে, অর্থাৎ যাতে তারা চাইলেই সেখানে পিপাসার জল সেখান থেকে পেতে পারে এবং সেখান থেকে জল খেয়ে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে। তারপরে বলা হচ্ছে আকাশের জল চেয়ে বসুধারা ব্রত পালন করার এই হলো সময়, কেননা এখন কালবৈশাখী আগুন ঝরে, কালবৈশাখী রোদে পড়ে নদী শুকো শুকো আকাশের ছাই। অর্থাৎ লেখক বলছেন যে আকাশের কাছে জল চেয়ে বসুধারা ব্রত পালন করার এই হলো সঠিক সময়। এই বসুধারা ব্রতটা কি? বসুধারা ব্রতটা হলো বৃষ্টির অভাবে
আকাশের কাছে জল চেয়ে মে থেকে জুন মাসের মাঝামাঝি সময় যে মেয়েরা, কুমারী মেয়েরা, সাধারণত যাদের বিয়ে হয়নি সেই সমস্ত কুমারী মেয়েরা আকাশের কাছে জল চেয়ে যে ব্রত পালন করে সেটাই হলো বসুধারা ব্রত। এই বসুধারা ব্রত কেন এখন পালন করা হবে? কারণ কাল বৈশাখীতে আগুন ঝরছে, মানে রোদের প্রচণ্ড তাপ, আগুনের মতন রোদের তাপ, যেন রোদের সাথে সাথে আগুন ঝরছে। কাল বৈশাখী রোদে পড়ে, অর্থাৎ মানুষ কাল বৈশাখীর রোদে পুড়ছে। নদী শুকু অর্থাৎ নদী শুকিয়ে গেছে, আকাশের ছাই অর্থাৎ আকাশ যেন ছাই রঙা। কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেতব্রত, আবার কোথাও কোথাও দেখা যায় যে চাষির ঘরের বউরা ক্ষেতব্রত করছে। এখানে দেখো বসুধারা ব্রত কিন্তু কুমারী মেয়েরা পালন করছে যাদের বিয়ে হয়নি, আবার কোথাও চাষির ঘরের বউরা তারা অন্য ব্রত পালন করছে, সেটা কি ক্ষেতব্রত। এটা আমরা বসুধারা ব্রত পড়লাম, আর এটা হচ্ছে কি ক্ষেতব্রত। এই ক্ষেতব্রতটা কি, যারা যায় তারা যায় বাড়ির কাছে খোলা জমিতে, অর্থাৎ বাড়ির কাছে খোলা জমিতে যায়, নিজেরা ঘট প্রতিষ্ঠা করে, সেই জমিতে মাঠে তারা ঘট প্রতিষ্ঠা করে, তার গায়ে সিঁদুর পুত্তলি এঁকে দেয়, পুত্তলি কি পুতুল এঁকে দেয়, ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়, ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়, আমের যে কচি পাতা সেটা ডুবিয়ে দেয়। বুড়িদেরই কেউ হয় মূল ব্রতী, বুড়ি শব্দের অর্থ কি, বয়স্ক মহিলা, অর্থাৎ বয়স্ক মহিলাদেরই কেউ হয় মূল ব্রতী, অর্থাৎ সেই বলতে থাকে ব্রতটা। হাতে ফুল আর দূর্বা নিয়ে ব্রতীর দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা, অর্থাৎ হাতে ফুল নেয় আর দূর্বা নেয়, এই হাতে ফুল ও দূর্বা নিয়ে ব্রতীর দল, অর্থাৎ যারা যারা সেই ব্রততে ক্ষেতব্রততে অংশগ্রহণ করছে যে সমস্ত মহিলারা, তারা সকলে কি ওই যে বয়স্ক মহিলাটি মূল ব্রতী, অর্থাৎ যে মূল ব্রত পালন করছে, ব্রত পাঠ করছে, যে তার মুখ থেকে সেই ব্রতের কথা শোনে। সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়, অর্থাৎ ব্রতের শেষে উলু দেয়, উলুধ্বনি দেয়। তারপরে মাঠে বসে চিড়ে গুড় মুড়ি খই আর দই দিয়ে ফলার খায়। ছেলেরাও ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে। দেখো ছেলেরা ওই দিন কি করে, ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দেয়, সেই জমিতে লাঙল দেওয়ার পরে বীজ ধান পুঁতে জমিতে জল দিয়ে জল ছড়িয়ে আসে, অর্থাৎ এটা তাদের এক ধরনের রীতি, যে ফসল লাগানোর আগে আগে দেবতার উদ্দেশ্যে স্মরণ করে তার উদ্দেশ্যে সমর্পণ করা হচ্ছে। যেমন দেখবে বড় বড় পুজো করার আগে, প্যান্ডেল করার শুরুর আগে যেমন খুঁটি পুজো করা হয়, ঠিক ওই রকমই একটা ব্যাপার। তারপরে বলা হচ্ছে কোথাও আছে বৃষ্টির অভাবে মেঘরানির কুলো নামাবার প্রথা। এই মেঘরানির কুলো নামাবার প্রথা, এই প্রথাটা কি, এই প্রথাটা আমি আগে পড়ে নিচ্ছি তারপরে বলছি। কুলো ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে, বাড়ি বাড়ি ঘুরে গান গায়, গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল তেল সিঁদুর, কখনো 2-4টে পয়সা আর পান সুপারি। দেখো এই মেঘরানির কুলো নামাবার যে প্রথা, এই প্রথায় চাষির ঘরের ছোট ছোট মেয়েরা, অল্প বয়স্ক মেয়েরা, তারা পাড়ায় দল বেঁধে বেরোয় এবং বিভিন্ন ধরনের গান করে মেঘরানির উদ্দেশ্যে। আর তাদের মধ্যে একটি মেয়েকে, যে কোনো একটি মেয়েকে মেঘরানি সাজতে হয়, এবং যে মেঘরানি হবে সেই মেয়েটি যেন তার বাবা মায়ের প্রথম সন্তান হয়, এইরকম একটা নিয়ম রয়েছে। তো তারা বাড়ি বাড়ি ঘুরে গান গায়, গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা কি পায়, চাল তেল সিঁদুর, কখনো 2-4টে পয়সা, আবার পান সুপারিও পায়। আর দল বেঁধে তারা গান গায়, মানে বিভিন্ন ধরনের লোক যে সমস্ত গান তারা নিজেরাই, যেটা প্রজন্মের পর প্রজন্ম তাদের সম্প্রদায়ের মধ্যে চালু রয়েছে, এই ধরনের গান তারা অন্যদের মুখ থেকে শুনেছে, তারা তাদের পূর্বপুরুষদের মুখ থেকে শুনেছে, এরকম বিভিন্ন ধরনের গান। এই ধরনের গান যে কোনো নির্দিষ্ট একটি বা দুটি গান তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের গান, তাদের যখন যেটা মনে আসে তখন সেইটা গায়। তো এখানে যে গানটা দেওয়া রয়েছে সেটা দেখো তাদের নির্দিষ্ট ভাষায় দেওয়া রয়েছে, আঞ্চলিক ভাষা। হেদেলো বুন মেঘরানি হাত পা ধুইয়া ফেলাও পানি, অর্থাৎ হেদেলো তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে হ্যালো, বা তাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে বুন, অর্থাৎ বোন। মেঘরানি অর্থাৎ মেঘরানিকে বোন বলে সম্বোধন করা হচ্ছে। হাত পাও ধুইয়া ফেলাও পানি, অর্থাৎ মেঘরানি যেন কোনো একটা নির্দিষ্ট মানুষ, তার উদ্দেশ্যে বলা হচ্ছে সে যেন হাত পা ধুয়ে জল ফেলে, অর্থাৎ কি, যাতে বৃষ্টি হয়।
ছোট ভুঁইতে চিনচিনানি, অর্থাৎ ছোট্ট যে জমি সেখানে চিনচিনানি, অর্থাৎ সেখানে অল্প বৃষ্টি মাঝারি বৃষ্টি। বড় ভুঁইতে হাঁটু পানি, অর্থাৎ বড় যে জমি তাতে এতটাই বৃষ্টি হোক যাতে হাঁটু পানি হয়ে যায়। মেঘরানির ঘরখানি পাথরের মাঝে হি বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ মেঘরানির উদ্দেশ্য করে, তাকে উদ্দেশ্য করে নানান ধরনের কথা বলা হচ্ছে, যাতে কি, যাতে মেঘ তাদের বৃষ্টি দেয়। কালা মেঘা ধলা মেঘা বাড়ি আছো নি, অর্থাৎ কালো মেঘ ধলা মেঘ তাও তোমরা বাড়ি আছো নাকি, অর্থাৎ তাদের উদ্দেশ্যে মানে বিভিন্ন নামে তাদের ডাকা হচ্ছে। গোলায় আছে বীজ ধান বুনাইতে পারোনি, অর্থাৎ গোলা, গোলা মানে কি, যে ধান রাখার যে সারা বছরের ধান জমিয়ে রাখার যে স্থান সেটাকে বলা হচ্ছে গোলা। তো সেই গোলায় বীজ ধান রয়েছে, বুনোতে পারোনি, সেটা বলা হচ্ছে মেঘকে। তারপরে দেখো বলা হচ্ছে মেঘকে নামাবার জন্য তারা নানা লোভ দেখায়। এগুলো কিন্তু লোককথাগুলো অত্যন্ত মজার, যেন মেঘকে তারা একটা ব্যক্তি মানুষ হিসেবে দেখছে এবং তাকে নানা লোভ দেখাচ্ছে, যেন মেঘ সেই লোভে তাদের ডাকে নেমে আসে এবং বৃষ্টি হয়, তাহলেই তারা কি ফসল লাগাতে পারবে এবং গরমের হাত থেকে মুক্তি পাবে। তাই তারা মেঘকে নামানোর জন্য বিভিন্ন ধরনের লোভ দেখায়, যেমন কালো মেঘা নামো, ফুল তোলা মেঘা নামো, অর্থাৎ মেঘকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে। কালো মেঘা, ফুল তোলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, তোমরা সবাই নামো, অর্থাৎ ধুলোট মেঘাকে ডাকা হচ্ছে, তুলোট মেঘাকে ডাকা হচ্ছে, তাদের সবাইকে নামতে বলা হচ্ছে। মেঘকে নামতে বলার আসল অর্থ হচ্ছে বৃষ্টি আর নামানো। কালো মেঘা টলমল 12 মেঘার ভাই, আরও ফুটিকে জল দিয়ে ফুটিকে চিনার খাই। কালো মেঘা নামো নামো চোখের কাজল দিয়া, তোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া। আড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘার নাতি, নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি। নাকের নোলক অর্থাৎ নাকে পরার অলংকার বিশেষ, তো সেই নাকের নোলক বেচে ছাতি কিনে দেবে কাকে? আড়িয়া মেঘা হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘার নাতিকে ছাতি কিনে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে লোভ দেখানো হচ্ছে, ছাতির লোভ, তারপরে কি কাজল দিয়ে টিপ এঁকে দেওয়ার লোভ, এইগুলোর লোভ দেখানো হচ্ছে মেঘেদের। বিভিন্ন নামের মেঘেদের লোভ দিয়ে ডাকা হচ্ছে। কৌটা ভরা সিঁদুর দিব সিঁদুর মেঘার গায়ে, অর্থাৎ সিঁদুর মেঘের গায়ে কৌটো ভরে সিঁদুর দেওয়া হবে। আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায়, অর্থাৎ তারা যেন, এরা সকলে মিলে যেন এতটাই বৃষ্টি দেয় যার ফলে মাঠ ডুবে যায়। তো এই রকম বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষায় গান করা হতো। তারপরে বলা হচ্ছে কখনো কখনো হঠাৎ বিকালের দিকে আকাশ কালো হয়ে আসে, অর্থাৎ কখনো কখনো দেখা যেত বিকালের দিকে আকাশ কালো হয়ে আসছে, ঝিম ধরা আকাশে দেখা যায় বেগবান মেঘ, অর্থাৎ হঠাৎ হঠাৎ আকাশে দেখা যায় মেঘ, মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ এবং মেঘের কোলে বিদ্যুৎও চমকাতে থাকে। তারপর নারকেল তাল খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড়, অর্থাৎ আচমকা ঝড় চলে আসে। কারণ বৈশাখ মাসের কথা বলা হচ্ছে, আমরা বৈশাখ মাসেই জানি যে বৈশাখ মাসে বিকালের পরের দিকে হঠাৎ করে আচমকা কি আকাশ কালো হয়ে যায় এবং ঝড় আসে, যেটাকে বলা হয় কাল বৈশাখী ঝড়। তাই আচমকা ঝড় চলে আসে, জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায়, অর্থাৎ বৃষ্টির জলের যে বড় ফোঁটা সেটা মাটিতে পড়ার সাথে সাথে শুকনো মাটি সেটাকে শুষে নেয়, অর্থাৎ মাটি তো পুরো শুকনো রয়েছে, আর দু এক ফোঁটা বৃষ্টি পড়লে সেই বৃষ্টিকে আর সেই মাটিতে জল জমাতে পারবে না, কারণ শুকনো মাটি সেই বৃষ্টিকে শুষে নেবে। তাই বলছে যে জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তেই মিলিয়ে যায়, অর্থাৎ শুকনো মাটির সাথে মিলিয়ে যায়, শুকনো মাটি সেটাকে শুষে নেয়। মেঘ যতই ডাকুক যত গর্জায় তত বর্ষায় না, যত গর্জায় তত বর্ষায় না শব্দের অর্থ হচ্ছে যতটা দেখায় ততটা কাজে করে দেখাতে পারে না। তাই বলা হচ্ছে যে মেঘ যতই গর্জন করুক ততটা বৃষ্টি হয় না, কখনো কখনো শিলাবৃষ্টি হয়, আবার কখনো কখনো দেখা যাচ্ছে কি বৃষ্টির সাথে শিল পড়ে, অর্থাৎ বরফের টুকরো পড়ে। মুহূর্তের মধ্যে জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ, অর্থাৎ মুহূর্তের মধ্যে কিছু সময়ের মধ্যে যে গরমের তাপ সেটা মিলিয়ে যায়। ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে, অর্থাৎ এই কালবৈশাখী ঝড়ের পরে যে গ্রাম্য যে পরিবেশ, গ্রাম্য সংস্কৃতি, সেখানে কিন্তু আম কুড়োনোর রীতি রয়েছে। তাই অন্ধকার হলে সঙ্গে হেরিকেন নেয়, অর্থাৎ যদি অন্ধকারের সময় ঝড় হয় তাও কিন্তু তারা হেরিকেন নিয়ে বেরিয়ে পড়ে, সুর করে বলে ঝড় 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 একটি আম পড়িস নেকো তলা বিছিয়ে পড়, খুকু খাবে পেট ভরে নিয়ে যাব ঘর।
দেখো এখানে অত্যন্ত মজার ব্যাপার বলা হচ্ছে কি, তারা কিন্তু বৃষ্টিটা চাইছে কি, ফসল যাতে তারা তাড়াতাড়ি শুরু করতে পারে, ফসলের চাষ তারা শুরু করতে পারে তার জন্য। কিন্তু এখানে যখন কালবৈশাখী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু অতটা হচ্ছে না, একটুখানি বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড় হচ্ছে। তো সেখানে যে ছেলেরা, অল্প বয়সী ছেলেরা, তাদের মজা হচ্ছে কেন, তাদের মজা হচ্ছে কি আম পড়বে, সেই ঝড়ে আম পড়বে, তারা আম কুড়োবে, সেটা হচ্ছে তাদের আনন্দ। তো এটা একটা শৈশবকালের, বাল্যকালের যে স্মৃতি, সেটাও ফুটিয়ে তুলছেন লেখকের মাধ্যমে। কি বলছেন যে ঝড় 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 একটি আম পড়, একটি আম পড়, একটি আম পড়িস নেকো তলা বিছিয়ে পড়, অর্থাৎ একটি আম পড়িস না, মানে এতটাই আম পড় যেন গাছের তলা পুরো আমে বিছিয়ে যায়, খুকু খাবে পেট ভরে নিয়ে যাব ঘর। অর্থাৎ বাড়ি কোনো এক খুকু রয়েছে, অর্থাৎ যে বালক আম কুড়োতে এসেছে তার বোন হতে পারে, তো সেই খুকু খাবে, তার খুকু পেট ভরে সে আম খাবে, নিয়ে যাব ঘর, অর্থাৎ সে ঘরে নিয়ে যাবে আম কুড়িয়ে। হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় মেঘ, বৃষ্টি আসি আসি করেও আসে না, অর্থাৎ বৈশাখের দিকে হাওয়ায় মেঘ উড়িয়ে নিয়ে যায়, বৃষ্টি আসি আসি করেও আসে না, আকাশ আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ আবার সেই গরম শুরু হয়। তবু বর্ষার মরশুমের জন্য এখনই তৈরি হতে হয়। তবু যে বর্ষার মরশুম, অর্থাৎ বর্ষার সময় আসার আগে থেকেই তৈরি হতে হয়। সারা গ্রামে চলে বর্ষার প্রস্তুতি, অর্থাৎ বর্ষা আসার আগের প্রস্তুতি চলে। কেমন প্রস্তুতি চলে, তো পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি, গরম মাটিতে জল পড়ে ভাপ ওঠে, অর্থাৎ গরম মাটিতে জল পড়ার ফলে ভাপ ওঠে। চাষিদের, অর্থাৎ জলীয় বাষ্প ওঠে, চাষিদের মুখে হাসি ফোটে, ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে, অর্থাৎ বৃষ্টি আসার সাথে সাথে ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে। কি ছড়া বলে, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। এর মধ্যেও কিন্তু গভীর অর্থ রয়েছে গ্রাম বাংলার, যে বৃষ্টি আসছে, আয় বৃষ্টি ঝেপে, বৃষ্টিকে ডাকা হচ্ছে যে আয় বৃষ্টি তুই ঝেপে আয়, অর্থাৎ প্রচণ্ড গতিতে প্রচণ্ড বেগে আয়। তাহলে কি বৃষ্টি হলেই তারা কি চাষ করতে পারবে, এবং তার ফলে প্রচুর ফসল হবে, এবং সেই ফসল থেকে বৃষ্টিকে একটু ধান মেপে মেপে দিয়ে দেবে। এটাও গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী ছড়া। ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে, দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা, অর্থাৎ অল্প বয়সী ছেলেরা দাওয়া বা বারান্দা থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিতে হৈ হৈ করে ভেজে, অর্থাৎ যে প্রথম বৃষ্টি, বছরের প্রথম বৃষ্টিতে তারা আনন্দ সহকারে ভেজে। মাটির সোদা গন্ধে চারিদিকে ভরে ওঠে, অর্থাৎ জল পড়ার ফলে মাটি যে ভিজে ওঠে, তার যে এক সোদা গন্ধ, সেই গন্ধে গ্রামের পরিবেশ ভরে ওঠে। বৃষ্টির ঝমঝম শব্দে সমস্ত আওয়াজ ডুবে যায়, অর্থাৎ সামাজিক পরিবেশের অন্য সমস্ত যে শব্দ, সেই সমস্ত শব্দ বৃষ্টির ঝমঝম আওয়াজের কাছে তুচ্ছ হয়ে যায়, শুধুমাত্র বৃষ্টির আওয়াজটাই শোনা যায়। বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুলি উপুড় করে দেয়, অর্থাৎ ছেলেরা যত ছড়া জানে আনন্দে সেই সমস্ত ছড়া তারা বলে দেয়। আরও কি ছড়া বলে, যেমন তারা সুর করে বলে, ওপারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। এটা বৃষ্টির একটা ছড়া, লৌকিক ছড়া বলা যেতে পারে এগুলোকে। তারপরে কদিন সমানে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির সময় যখন আসে তারপরে কদিন কি সমানে বৃষ্টি হয়। হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা বেরিয়ে যায় মাঠের কাজে। হোগলা শব্দের অর্থ কি, হোগলা শব্দের অর্থ হচ্ছে জলাভূমিতে জন্মানো ঈষৎ তিন কোনা, অর্থাৎ গাছগুলোর যে আকৃতি সেটা তিন কোনা, তিন কোনা ও চ্যাপ্টা জাতীয় এবং তিন কোনা জাতীয় দেখতে এক ধরনের বিশেষ উদ্ভিদ। তো এরা জলাভূমিতেই জন্মায়, জল অঞ্চলেই এরা জন্মায়। আর এই যে হোগলার যে পাতা, সেটা দিয়ে বেড়াও তৈরি হয়। আর এখানে বলছে যে হোগলার তৈরি মাথালে, মাথাল শব্দের অর্থ কি, চাষিরা এক জাতীয় বড় ধরনের টুপি পরে, যেটা তাদের রোদ এবং বৃষ্টির থেকে রক্ষা করে। কারণ চাষিদের তো ওই রকম দেখলে হবে না যে কখন রোদ পড়ছে কখন বৃষ্টি হচ্ছে, তাদের তো মাঠের কাজ করতেই হবে। তো তারা এই মাথাল তৈরি করে নেয়, মাথার এই এক ধরনের বড় গোল টাইপের দেখতে টুপি, সেগুলো টুপি টাইপের, তো সেগুলো দিয়ে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাজে। ধান রোয়া, অর্থাৎ ধানের গাছ পোতা, আল বাঁধার কাজ। কারণ কি, আল যে তার জমির যে নির্দিষ্ট সীমানা, সেখানে বাঁধ দিয়ে আটকানো, যাতে তার জমির জল অন্য জমিতে না চলে যায়। তো এই যে আল বাঁধা
বাঁধার কাজ সেটা এই বৃষ্টির সময় সেরে ফেলতে হয়। কারণ কি, তখন তো মাটি ভিজে থাকে, তো নরম মাটিতে কাজ করতে অনেক সুবিধে হয়, এর জন্য তারা বৃষ্টির সময় সে আল বাঁধার কাজ সেরে ফেলে। ধান ছাড়াও আরও কারো আছে পাটের জমি, অর্থাৎ কারো আছে পাটের জমি, তারও বিস্তর কাজ, অর্থাৎ পাটের যে চাষ করে তারও কিন্তু অনেক কাজ থাকে। তারপরে বলা হচ্ছে গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে কবে যায় ভালো করে ঠাহরই পাওয়া যায় না। ঠাহর মানে কি, মানে বুঝতে পারা যায় না যে গ্রামের দেশে কখন বনে বনে ফুল ফুটিয়ে কখন বসন্তকাল আসছে কখন বসন্তকাল যাচ্ছে সেটা কি বুঝতেই পারা যায় না। শুধুমাত্র দক্ষিণের হাওয়াই শুধু বসন্তকে মনে পড়িয়ে দেয়, অর্থাৎ বসন্তকালে যে দক্ষিণ দিকের যে হাওয়া বয় এই দক্ষিণ দিকের হাওয়াটাই একমাত্র বসন্তকে মনে করিয়ে দেয়। কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও, যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে। দেখো, আমরা পড়ছিলাম কি, আমরা গল্পের আগেই পড়েছি যে শুকনোর সময় কোথাও ঘাস দেখা যায় না, একমাত্র নদী নালা পুকুর যে সমস্ত জলীয় অঞ্চল সেখানে কি জলের ফলে মাটি একটু ভিজে থাকে, সেখানেই শুধু ঘাস দেখা যায়, অন্য কোথাও ঘাস দেখা যায় না। কিন্তু লেখক এখানে বলছেন যে বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও, যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে। জাজিম কি, জাজিম হচ্ছে শান্ত বিছানায় বা খাটের বিছানার চাদরের নিচে যে পুরু বা নরম জাতীয় আস্তরণ পাতা হয় আরামের জন্য, তো সেটাই হচ্ছে জাজিম। তো সেই সবুজ জাজিম অর্থাৎ এত ঘাস যেন ঘাসের এক আস্তরণ পড়ে যায়, সেটাই কবি এখানে বলছেন যে বৃষ্টির ঝড়ের ফলে এত ঘাস জন্মায়। জমিতে ধান ডিগডিগ করে বেড়ে ওঠে, অর্থাৎ জমিতে বর্ষার জল পেয়ে আনন্দে যেন ধানগুলো বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি। মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ। নিড়িয়ে দেওয়া মানে কি, নিড়িয়ে দেওয়া মানে হচ্ছে মাঠের ফসল বাদে, ফসলের গাছ বাদে অন্য যে সমস্ত আগাছা গাছ সেগুলোকে তুলে উপড়ে ফেলে দেওয়া, সেটাই হচ্ছে নিড়িয়ে দেওয়া। তো মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ, কিছুদিনের মধ্যেই ফুরিয়ে যায় মাঠের কাজ। তারপরে মাঠের আর চাষিদের কোনো কাজ থাকে না, তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা, অর্থাৎ গাছ লাগানোর পর ফসল লাগানোর পর যে তদারকি করার পরে তাদের আর কোনো কাজ থাকে না। একটা সময় দেখা যায় তখন তাদের শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, কারণ ফসল এবার কখন বড় হবে শুধুমাত্র সেটারই অপেক্ষা তাদের করতে হয়। বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদুলি ব্রত। দেখো, বর্ষার শেষের দিকেও কি আর ব্রত পালন করা থেকে তারা বিরত থাকে, কারণ তারা তো বাঙালি, তাদের তো ব্রত পালন করতেই হবে। তাই বর্ষার শেষেও মেয়েরা করে ভাদুলি ব্রত। এই ভাদুলি ব্রত কীরকমভাবে পালন করে, মাটিতে আঁকে আলপনা, 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া কাটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তাল গাছে বাবুইয়ের বাসা, এই সমস্ত তারা আলপনা দিয়ে আঁকে। এ ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশে সওদাগররা 7 ডিঙা ভাসিয়ে বাণিজ্যে যেত। অর্থাৎ এই যে ভাদুলি ব্রত, এই ভাদুলি ব্রতটা কি, আসলে বর্ষার শেষে ভাদ্র মাসে মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। এটা আসলে ধান কাটার পরে তা বিক্রি করতে যাওয়ার জন্য যখন চাষিরা তৈরি হয় তখন তাই এই ব্রতে মাটিতে 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া কাটার পর্বত, ভেলা এগুলো আঁকা হয় আলপনার সাহায্যে। কারণ ধান কাটার পরে তো চাষিরা নদী পথেই এগুলো বিক্রি করতে যাবে, তো নদী পথে যেতে যেতে তাদের কিসের সম্মুখীন হতে পারে তারা, এর জন্যই মেয়েরা তাদের মঙ্গলের জন্য এই সমস্ত একে আলপনা একে ব্রত পালন করে। তো এই ব্রতটা লেখক কি বলছেন যে এটা কি মনে করিয়ে দেয়, চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনী তোমরা শুনেছো। তো এই বেহুলার যে শ্বশুর, তো তিনি ছিলেন চাঁদ সদাগর, তিনি ছিলেন মস্ত বড় বণিক, তিনি 7 ডিঙা ভাসিয়ে তিনি সমুদ্রে বাণিজ্য করতে যেতেন। এই যে চাষিরা বছরের শেষে ধানের ফসল ফলানোর পরে তারা যখন সেটিকে বিক্রি করতে যাবে, সেই ধান সামান্য হলেও সেটা যেন তাদের কাছে সেই চাঁদ সদাগরের সমুদ্রে বাণিজ্যে যাওয়ার মতো সমান, সমুদ্রে বাণিজ্যে যাওয়ার সমান বা দামি, কারণ তারা তো সেই ধান বিক্রি করেই সেখান থেকে উপার্জিত অর্থে তাদের জীবন চালাবে। তো এটা চাঁদ সদাগরের সমুদ্রে বাণিজ্যে যাওয়ারই সমান। ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা পড়ে, বাপ গেছেন বাণিজ্যে, ভাই গেছেন বাণিজ্যে, স্বামী গেছেন বাণিজ্যে, তারা যেন নিরাপদে ফিরে আসে ভাদ্রের ভরা নদীকে ডেকে দুরু দুরু বক্ষে তারা ব্যগ্রতা জানায়।
অর্থাৎ ব্রত কারা করছে? ব্রত তো বাড়ির মেয়েরা করছে, স্ত্রী লোকেরা করছে। তাই কারো বাবা গেছে বাণিজ্যে, অর্থাৎ কারো বাবা গেছে ধান বিক্রি করতে, কারো ভাই গেছে বাণিজ্যে, অর্থাৎ কারো ভাই ধান বিক্রি করতে গেছে, তো কারো স্বামী অর্থাৎ কারো নিজের যে স্বামী সে গেছে বাণিজ্যে, অর্থাৎ কারো স্বামী ধান বিক্রি করতে গেছে। তারা যেন নিরাপদে ফিরে আসে, অর্থাৎ তাদের তো যেতে হবে নদী পথে। আর ভাদ্র মাসের নদী কি পুরো জলে ভরা অবস্থায় থাকে, আর যদি ঝড় আসে, যদি কোনো বিপদ হয়, তো এর জন্য মেয়েরা বা স্ত্রীরা বাড়িতে বসে তাদের চিন্তা করে এবং তারা যাতে খুব ভালোভাবে ফিরে আসে ধান বিক্রি করে, তার জন্য তাদের মঙ্গলার্থে তারা বাড়ি বসে ভাদুলির ব্রত পালন করে এবং তারা দুরু দুরু বক্ষে অর্থাৎ ভয় ভয় বুকে তারা ব্যগ্রতা জানায়, ব্যাকুলতা জানায় কাকে? নদীকে। নদীর কাছে কি বলে দেখো, নদীর কাছে বলে, নদী নদী কোথায় যাও, বাপ ভাইয়ের বার্তা দাও। অর্থাৎ নদীর জল, যে প্রবাহিত জল, সেই জলের কাছে যেন গ্রামের মেয়েরা বা স্ত্রী লোকেরা জিজ্ঞাসা করে যে, ও নদী তুমি কোথায় যাচ্ছ? আমার বাবা বা আমার ভাইয়ের বার্তা দিয়ে যাও, আমার বাবা বা আমার ভাইয়ের খবর দিয়ে যাও। নদী নদী কোথা যাও, ও নদী তুমি কোথায় যাচ্ছ? স্বামী শ্বশুরের বার্তা দাও। দেখো এখানে প্রথম দুই লাইনে কিন্তু তাৎপর্য পূর্ণ অর্থ যেটা, যে বাপ ভাইয়ের বার্তা দাও। আমরা জানি যে ব্রত সাধারণত করে গ্রামের স্ত্রী লোকেরা। তো এই যে স্ত্রী লোকেরা, স্ত্রী লোকেদের ভিতর যাদের বিবাহ হয়নি অর্থাৎ কুমারী মেয়েরা, তারা নদীর কাছে বাপ এবং ভাই অর্থাৎ তার যে দাদা বা ভাইয়ের খবর চায়। কারণ তারা কি, তারা ধান বিক্রি করতে গেছে বা ফসল বিক্রি করতে গেছে। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো আর বাবা এবং ভাইয়ের খবর চাইবে না, কারণ তারা তো শ্বশুর বাড়ি থাকে। তো তারা যে তাদের বাড়ির যে পুরুষ, যে স্বামী বা শ্বশুর, তাদের খবর চায় নদীর কাছে। তারপরে একদম গল্পের শেষে বলা হচ্ছে, আজ সেই সওদাগরও নেই, অর্থাৎ সেই চাঁদ সওদাগরও নেই, বাণিজ্যও নেই, অর্থাৎ তাদের বাণিজ্যও নেই। এখানে যে শুধুমাত্র চাঁদ সওদাগরকে বলা হচ্ছে তা কিন্তু নয়। এই যে চাষিরা সকলে মিলে তাদের ফসল বিক্রি করতে যেত, এখানে লেখক যেন চাষিদের কি সওদাগর বলছেন। এখন সেই সওদাগর নেই, এখন সেই চাষিরা নেই, অর্থাৎ যারা নৌকায় করে ধান বিক্রি বা ফসল বিক্রি করতে যাবে, সেই বাণিজ্যও নেই। কিন্তু এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। কিন্তু মানুষের মুখে মুখে বা বিভিন্ন পালা পার্বণে এই ব্রতগুলো কিন্তু এখনও জীবন্ত রয়েছে। তো এই ব্রতের ভিতর দিয়ে লেখকের মনে পড়ে যায় আপনজনদের কথা, লেখকের প্রিয় মানুষদের কথা, লেখকের কাছের মানুষদের কথা, যারা দূরে রয়েছে, যারা এখন লেখকের কাছে নেই, যারা এখন অনেক দূরে রয়েছে। তো এটাই ছিল মরশুমের দিনে গল্পটির বিষয়বস্তু বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো